মেহেরাব রেহমান পৃথিবীর সবচেয়ে কুৎসিত নাম। নামের কি বাহার! রেহমান আবার কি রহমান হলেও একটা কথা ছিল। যেমন তার ব্যবহার আচার আচরণ তেমন তার নাম। যে মানুষটাই কুৎসিত তার নাম আবার সুন্দর হবে কি করে? তোরে না ডাক্তার ফ্রিজের পানি খেতে বারণ করেছে? আমি মায়ের দিকে তাকিয়ে বোতলটা টেবিলে রাখলাম। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অবশিষ্ট পানিটুকু ঢকঢক করে পান করে ফেললাম। হাতের উল্টো পিঠে মুখ মুছে বললাম, বারণ করেছে বলেই খাচ্ছি। দিন দিন ফাজিলে চূড়ান্ত হচ্ছিস। আমাদের কোনো কথাই তো শুনিস না, এখন ডাক্তারের কথাও শুনছিস না। সমস্যা কি তোর? এত অবাধ্য কেন তুই? সমস্যা হচ্ছে ডাক্তার মেহেরাব রেহমান। অন্য কোনো ডাক্তার হলে নিশ্চয়ই নিষেধ শুনতাম। তোমরা আমাকে কেন তার কাছে নিয়ে গেছো? পরিচিত ডাক্তার থাকতে অন্য কারো কাছে যাব কেন? না গেলে নাই, আমার যা ইচ্ছে তাই করব। কর, যা ইচ্ছে কর, আমি আর কিচ্ছু বলবো না। মা রাগ করে প্রস্থান করলেন। আমার বড় আপু পড়ছিল, ওর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছে, তাই বাবু নিয়ে চলে এসেছে এখানে। আপু বই বন্ধ করে শুধালো, মেহেরাব ভাইয়ার ওপর তুমি তো রাগ কেন? লোকটা ভীষণ অসভ্য আপু, সর্বদা মেয়ে মানুষের সাথে লটকে থাকে। কই, আমি তো কখনো দেখলাম না। দেখবে কি করে? তোমার দুই নয়নের তো শুধু দুলা ভাইয়ের বসবাস, তার মধ্যে তোমার আছে একটা ক্যাসেট। ক্যাসেটই সামলাবে নাকি? কে কার সাথে লটকে থাকে সেসব দেখবে। যদি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাই, সেখানে সে মহান ব্যক্তি থাকবেই, আর তিনি থাকবেন মানে চতুর্দিকে মেয়েদের আনাগোনা। দেখলে মনে হবে সে মিষ্টি আর চারিপাশে মাছি ভো ভো করছে। এইখানের দোষটা কোথায়? ও চারপাশের মেয়েরা থাকে, ও তো মেয়েদের পেছনে ঘুরে না। এইখানেই তো তার দোষ আপু। সে কি পারে না সেখান থেকে সরে যেতে? আবার প্রতি শুক্রবারে দেখি মাঠে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, মেয়েরা হাঁটতে বের হলে হা করে তাকিয়ে থাকে। তখন কি সে পারে না খেলা বাদ দিয়ে বাড়িতে চলে আসতে? 6টার দিন টানা হসপিটালে ডিউটি করিস, একটা দিন তো রেস্টেরও দরকার আছে। কিন্তু না, বান্দা রেস্ট নেবে না। আর রেস্ট নিলে মেয়েদেরই বা দেখবে কিভাবে? একটু আগে তার কাছ থেকে এলাম। কি হয়েছে জানো? একজন নার্স পারে না শুধু তার কোলে গিয়ে বসে, তখন সে একদম চুপ। কেন, তখন কি সে পারতো না নার্সকে ধমক দিতে? অথচ তাকে ধমক না দিয়ে কাকে ধমক দিল জানো? আমাকে। মাকে বলে আমি নাকি বেশি বেশি আইসক্রিম, কোক আর ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা লাগিয়েছি। আমার ঠান্ডা লাগুক, ঠান্ডার 14 গোষ্ঠী লাগুক, তাতে ওই ডাক্তার ব্যাটার কি? আমি কি খাবো কি খাবো না সেগুলোর মেনু ঠিক করে দেওয়া সে কে? পুষ্পিতা থাম, তুই যেটা করছিস সেটা বাড়াবাড়ি। সবসময় সিচুয়েশনে একরকম থাকে না। তাছাড়া সে আমাদের প্রতিবেশী, বড় ভাইয়ের মতো। সে কি করুক তাতে আমাদের কি? তুই কেন রাগ করে নিজের ক্ষতি করবি? ফ্রিজে পানি এত খাস না। ভাইয়ের মতো না ছায়ের মতো? সে ছায়ের মতো না। ছাই উড়ালেও তো অমূল্য রতন পাওয়ার সম্ভাবনা থাকে। ভাব সম্প্রসারণে পড়নি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু তারে উড়াইলে আর ফিরেই পাবো না, মেয়েদের নিয়ে গুম হয়ে যাবে। আই জাস্ট হেট হিম। আমি তাকে একদম পছন্দ করি না। তাতে তার কি? তোর পছন্দ করা না করা তার কিছুই আসে যাবে না। রাইট, তেমনি তার বারণ করাতেও আমার কিছু যায় আসে না। আমার যা ইচ্ছা তাই করব। মাও তো পারমিশন দিয়ে গেল, সুতরাং তুমি এখন আমায় নিয়ে মাথা না ঘামিয়ে পড়া শুরু করব। একটু পরে তোমার ক্যাসেট ঘুম থেকে উঠে কান্নাকাটি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলবে। আপু রেগে আগুন গরম দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো ঘাটতেরা যার কপালে জুটবে তার জীবনটাই শেষ। আমি আপুর কথায় পাত্তা দিলাম না। ফ্রিজ থেকে কোকের বোতল নিয়ে বারান্দায় চলে গেলাম। রাগে পুরো শরীর আমার রিরি করছে। বেটা ডাক্তার গুনে গুনে আমার চেয়ে 8 বছরের বড়, কিন্তু দেখলে মনে হয় 20 বছরের টকবকে যুবক। যেমন তার কণ্ঠস্বর তেমন তার সৌন্দর্য। একটা ছেলেকে আল্লাহ এত কেন সুন্দর বানাবে? বিকেলে মেহেরাব ভাইয়ের ভাতিজি টুম্পা আমার কাছে পড়তে এলো। ওর হাতে অনেকগুলো চকলেট। কিছু চকলেট আমাকে দিয়ে বলল, আন্টি, এগুলো চাচু তোমাকে দিয়েছে। আমি যত্ন করে নখে নেল পলিশ পরছিলাম। টুম্পার কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, আমার জন্য চকলেট? টুম্পা ওপর নিচ মাথা ছাকালো। আমি গম্ভীর ভান ধরে বললাম, ওই লটকা লটকি লোককে বলে দেবে আমি কোনো বাচ্চা নই, আমার জন্য যেন আর কখনো চকলেট না পাঠায়। আমি যেন ভুল কিছু ভেবেছি কিংবা ভুল কিছু বলেছি এবং সেটা সংশোধন করার জন্য দায়ে টুম্পা তড়িঘড়ি করে বলল, লতি কি আন্টি? চকলেট তো আমার চাচু পাঠিয়েছে। আমি ভ্রু কুঞ্চন করে বললাম, লতকা লতি না, কথাটা হবে লটকা লটকি। আর কথাটি তোমার চাচুকেই বলেছি।
আমার চাচুর নাম তো মেয়রাব। তোমার চাচু যখন হয়েছিল তখন তো আর তোমার দাদা দাদি জানতেন না যে ভবিষ্যতে তোমার চাচু লটকালটকির স্বভাব হবে। টুম্পা মুখটা গোমড়া করে বলল, এটার মানে কি আন্টি? একটুখানি চুপ থেকে বলল, এটার মানে হচ্ছে মহৎ লোক, ভালো লোক। এখন তাড়াতাড়ি অঙ্ক বই বের করো। কালকে যে লসাগু গসাগু করতে দিয়েছিলাম করেছো? খাতা বের করো দেখি। ঘন্টাখানেক পড়িয়ে টুম্পাকে ছেড়ে দিলাম। তার মিনিট দুয়েকের মাঝে লটকালটকি সাহেব আমাদের বাড়িতে এলেন। চোখে মুখে দুর্দান্ত রাগ। ঘটনা কি এখনো ঠিক বুঝতে পারছি না। তিনি গম্ভীর হয়ে আমাকে বললেন, ছাদে এসো তো, কথা আছে। ঠান্ডায় আমার অবস্থা নাজেহাল। আমি তার দিকে ফিরেই হাঁচি দিয়ে বললাম, এখানেই বলুন। দেখে হাঁচি দিতে পারো না নাকি? আর এখানে বললে তোমারই সমস্যা হবে। আমি বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ঘটনা কি। পরক্ষণেই বললাম, ঠিক আছে আপনি যান, আমি আসছি। জলদি, আমার হাতে বেশি সময় নেই। বলে তিনি ধূপ ধাপ সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলেন। আমার মেজাজটা চটে গেল তার কথার ধরনে। ভাবখানা এমন যেন তিনি দেশের প্রাইম মিনিস্টার। হাতে সময় কম তো অমন নষ্ট ঘড়ি পরে এখানে আসা কেন? সময় বেশি আছে এমন ঘড়ি ব্যবহার করা যায় না? আমি বিড়বিড় করতে করতে ফ্রিজের কাছে গেলাম। এক হাতে পানির বোতল আর অন্য হাতে কোকের বোতল নিয়ে ফ্রিজ আটকানোর সময় পাশ থেকে আপু বলল, একটু আগে কতগুলো ঠান্ডা পানি আর কেক খেলি, এখন আবার এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? একজন বিশেষ লোককে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করতে। আমি কোক খেতে খেতে ছাদে গেলাম। মেহরাব ভাইয়ের পরনে ধবধবে সাদা রঙের শার্ট, দেখতে সুন্দর লাগছে। এমন ভাবনা মনে আসতেই মনকে কড়া শাসন করতে লাগলাম। তিনি আমাকে দেখে যার পরানায় অবাক হয়ে বললেন, এসব কি? চোখে সমস্যা নাকি? দেখেন না, পানি আর কোক। ঠান্ডায় গলার অবস্থা কি হয়েছে খেয়াল করেছো? এর মধ্যে আবার কোক, ঠান্ডা পানি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি। আমাকে নিয়ে এত মাথা ব্যথা করা লাগবে না আর। কেন ডেকেছেন সেটা বলেন। তিনি সম্ভবত রাগ কন্ট্রোল করার চেষ্টা করছেন। দাঁতের দাঁত চেপে বললেন, তুমি টুম্পাকে কি বলছো? কি বলেছি? সেটাই তো তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। কত কথাই তো বলেছি। আপনি কোন কথা শুনতে চাচ্ছেন? তুমি ওকে বলেছো আমি লটকা লটকিলো। এগুলো কেমন ধরনের শব্দ? একটা শিক্ষিত মেয়ে হয়ে এমন কথা তুমি বলো কি করে? সত্যি কথা বলতে শিক্ষিত আর মূর্খ আছে নাকি? সত্যি কথা সবাই বলতে পারে। এটা সত্যি কথা? এই ওয়ার্ড দ্বারা কি বোঝাতে চাও? আপনি যে সবসময় মেয়েদের সাথে লটকে থাকেন এটাই বোঝাতে চাই। রাগে দুঃখে তিনি বোধহয় কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছেন। এমন ভাবে হা করে তাকিয়ে আছেন, আমি যেন সেসব থোড়াই পরোয়া করি। আমাদের নীরবতা কাটলো টুম্পার ডাকে। আমাদের পাশের বাড়িতেই তারা থাকেন। টুম্পা ছাদ থেকে জোরে চিল্লিয়ে বলছে, লটকা চাচ্চু, দাদু ডাকে তোমায়। টুম্পার সাথে ছাদে আরো বাচ্চা ছিল। ওরাও নতুন নাম শুনে বেজায় আনন্দিত। এমন নাম ইতোপূর্বে কখনো শোনেনি বলে কথা। ওরাও সমস্বরে লটকা চাচ্চু বলে ডাকছে। লটকা লটকি নামটা বোধহয় বেশি বড় হয়ে যায়, তাই শুধু লটকা নামটাকে বেছে নিয়েছে। এদিকে ওদের ডাক শুনে আমার এত হাসি পেল যে হাসতে গিয়ে আমি হাঁচি দিয়ে ফেলি। তিনি পারছে না শুধু আমাকে গিলে খেতে, শুধু যাওয়ার পূর্বে চিবিয়ে চিবিয়ে বলে গেলেন, আমার মান সম্মানের কিছুই বাকি রাখলে না তুমি। তোমার মতো সঙ্গী যেন শত্রুরও না হয়। শোন পুষ্পি, তোর রাগের যে কোনো ভিত্তি নেই, তুই জানিস? আমি সোমার কথা শুনে ভ্রুকুঞ্চন করে তাকালাম। কলেজে আমার সব থেকে কাছের বান্ধবী সোমা। পান থেকে চুন খুসলে সেটা সবার আগে আমার ওকে বলা চাই। ওর ক্ষেত্রেও সেম। আমরা একে অপরের নারী নক্ষত্র পর্যন্ত জানি। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা ভাবতেও পারি না। কোনো দিন আমি অথবা সুমা না এলে স্যার ম্যামরা সব সময় মজা করে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আজকে সাথেরটা আসেনি? প্রশ্ন শুনে আমরা মলিন হাসি দিলেও সেদিন সারাটা দিন খুব বাজে কাটতো। এমন না যে আমাদের সাথে কেউ মিশে না কিংবা মিশতে চায় না। অনেকেরই আমাদের প্রতি অগাধ কৌতূহল থাকা সত্ত্বেও কেন জানি আমরাই মিশতে পারি না। আমাদের এটাই মনে হয় যে আমরা দুজনেই দুজনের জন্য যথেষ্ট। আমাদের বন্ধুত্ব সম্পর্কে আমাদের দুই পরিবারও অবগত। সোমার ভাবি তো মজা করে এটাও বলে যে শেষমেশ আমরা 303 না হয়ে যাই। এইরকম হওয়ার অবশ্য একদম চান্স নেই। সোমার যে বয়ফ্রেন্ড সে খুব সরল মনের। আমাকে আপু ছাড়া কখনো কোনো কথা বলে না। সত্যি বলতে আমিও তাকে ভাইয়ের চোখেই দেখি।
জিজু দুলাভাই ডেকে আধি ঘরওয়ালি এরকম মস্করা কেন যেন আমার ধাতে নেই। এমনকি আমার নিজের দুলাভাইকেও আমি ভাইয়া বলেই ডাকি। এই জন্য শুরুতে অনেকে অনেক কথা বলতো, আমি রসকস ছাড়া, আনরোম্যান্টিক ইত্যাদি ইত্যাদি। সেদিন ভাইয়া অর্থাৎ আপুর স্বামী আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, মানুষের কথায় কান দেবে না, তুমি আমাকে ভাইয়া বলেই ডাকবে কেমন। আমি বোধহয় এক প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে চলে গেলাম। সোমার কাছেই বরং আবার ফিরে আসা যাক। মেহরাব ভাইকে আমি যে বাড়াবাড়ি রকমের অপছন্দ করি সেটা বোধহয় সোমার চেয়ে ভালো কেউ জানে না। প্রতিবার লটকা লটকি সাহেবের ওপর করা রাগ আমি সোমার উপরেই প্রয়োগ করি। সোমা কিছু বলে না, নীরবে আমার রাগ সহ্য করবে প্রথমে, তারপর বোঝাবে ওই লোকের ওপর রাগ করে কোনো লাভ নেই। আমি সোমার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, রাগের ভিত্তি কেন থাকতে হবে? না থাকলে রাগ কেন করতে হবে? তুই কি রাস্তার অপরিচিত কারোর উপরও রাগ করবি? কখনো অযথা? কিন্তু তিনি তো আমার পরিচিত। আমি জানি সে তোর পরিচিত, শুধুই পরিচিত, কাছের কেউ কিন্তু নয়। আমরা রাগ তাদের উপরই করি যারা আমাদের কাছের মানুষ, আপন মানুষ। পরিচিত হলেই যে তাদের উপর রাগ করার অধিকার আমাদের আছে তা তো নয়। এখন রাগ করার জন্য আমাকে অধিকার আদায় করতে হবে? তা নয়। আমাকে একটা কথা বলতো, তার উপর রাগ করে তোর কি লাভ? তোর কি আদৌ কোনো ফায়দা আছে? সে কি তোর বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? ছি, সারা দিন মেয়েদের সাথে লটকে থাকে, ওরকম একটা ছেলে আমার হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ড কি করে হতে পারে? তোমার শব্দ করে হেসে ফেললো। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই হাসছিস কেন? তোর কথা ভেবেই হাসছি। হাসির কি এমন করলাম আমি? সোমা উত্তর না দিয়ে আমার আরেকটু কাছে এসে বসলো। আমি গলা জড়িয়ে ধরে ফিসফিস করে শুধালো, বাই এনি চান্স তুই তাকে ভালো টালো বেশি ফেলিসনি তো? প্রশ্নটাই হয়তো এমন কিছু ছিল, পুষ্পিতা যেন চমকে গেল। ভালোবাসা আর মেহেরাব, উত্তর মেরু আর দক্ষিণ মেরু কি কখনো এক হতে পারে? পুষ্পিতা তৎক্ষণাৎ সুমার হাত সরিয়ে দিয়ে বলল, পৃথিবীতে অনেকগুলো অসম্ভব কিছু থাকলে তার মধ্যে এটাও একটা অসম্ভব সম্ভাবনা। তাই তাহলে মেহরাব ভাইয়া মেয়েদের সাথে লটকে থাকলে তুই কেন জেলাস হোস? তোর কেন রাগ হয় বলতো? কারণ সে মেয়েদের সাথে একটু বেশি মেশে, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমাদের ক্লাসের রাকিব তো পাক্কা প্লে বয়। আজ এই মেয়ে তো কাল ওই মেয়ে, কতগুলো মেয়ের সাথে রিলেশন করে, তার কোনো ইয়াত্তা নেই। এসব তো তুইও জানিস। কই, তোকে তো কখনো দেখলাম না রাকিবকে নিয়ে মাথা ব্যথা করতে। এইসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? আমি কিছুই প্রমাণ করতে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি তোর মনে তার জন্য ভালোবাসা আছে কিনা। তুই নিজেও নিজেকে প্রশ্ন করে ভাব, আমার মনে হয় উত্তর পেয়ে যাবি। এখন চল ক্লাসে যাই, টিফিন টাইম শেষ। আমি এই বিষয়ে আর কোনো কথা না বলে ওর সাথে ক্লাসে চলে গেলাম। কিন্তু সোমার বলা শেষ কথাগুলো তখনও আমার মাথায় ঘুরছিল। বাড়িতে ফেরার পর আবার যেই লাউ সেই কদু। সন্ধ্যায় ছাদে কাপড় আনতে গিয়ে দেখি লটকা লটকি সাহেব ফোনে যেন কার সাথে লটকে আছেন, কথা বলছেন হেসে হেসে। পারছে না শুধু হেসে ছাদের ফ্লোরে গড়াগড়ি খেতে। বিরক্তিকর লোক একটা। কিছুদিন পরের কথা, আপুর পরীক্ষা শেষ হয়েছে গতকাল। আজ ভাইয়ার আসার কথা ছিল আপুকে নিয়ে, কিন্তু গতকাল রাত থেকে সে বিছানায় পড়ে আছে। তাই আর কয়দিন আপুকে আমাদের বাসায় থাকতে বলল। কিন্তু ভাইয়া অসুস্থ শুনে আপু অস্থির হয়ে পড়েছে। এমন হওয়ারই কথা, ভালোবেসে বিয়ে করেছে দুজন। আমার আপু যতটা না ভালোবাসে তার চেয়েও বেশি ভাইয়া ভালোবাসে। দুজনে দুজনকে চোখে হারায়। পরীক্ষার এই কয়টা দিন আপু আমাদের বাড়িতে থাকলেও মন তো পড়েছিল ভাইয়ার কাছে। ভাইয়ার অফিস দূরে বলে ওরা আলাদা ফ্ল্যাটে থাকে। আপু এখানে মানে বাসায় ভাইয়া ডাকে। দেখাশোনা করার মতো কেউ নেই। ভাইয়া অসুস্থ শুনেই আপু ব্যাগপত্র সব গোছানো শুরু করেছে। বাবা সকালেই অফিসে চলে গেছে। 6 মাসের বাবু আবার এত ব্যাগ নিয়ে আপু তো একা যেতে পারবে না। তাই কলেজে ফোন দিয়ে আমাকে মা বাড়িতে নিয়ে এসেছে। এখন আপুর সাথে আমিই যাব। মা যেতে পারবো, কিন্তু মা চলে গেলে আবার বাবার খাওয়া দাওয়ার কষ্ট হবে, কারণ আমি এখনো রান্না বান্না রপ্ত করতে পারিনি। একটা প্লেট ধুয়েও বাড়িতে খেতে হয় না আমার। সেই মেয়ে কি আর বাড়ি সামলাতে পারবে? তাই আপুর সঙ্গে আমি রওনা দিলাম। বাড়ি ফিরে আপু ভাইয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাবু আমার কাছে, শুধু খাওয়ার সময় আপুর কাছে দিয়ে আসে।
এছাড়া ঘুম পাড়ানো, গোসল করানো, কোলে নিয়ে হেঁটে বেড়ানো, এই সবই আমিই করেছি। এই জন্য বোধহয় খালামণিদের দ্বিতীয় মা বলা হয়। বাবুর নাম তো বলা হয়নি, ওর নাম পৃথা। আমার নামের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে। নামটা সুন্দর না? আমি ঘুমন্ত পৃথার মুখে চুমু খেলাম। কিভাবে যে দেখতে দেখতে 5টা দিন কেটে গেল বুঝলামই না। বিকেলে বাবা আসবে নিতে। আজ আসলেও অবশ্য আজ যাওয়া হবে না, কাল সকাল সকাল চলে যাব। পৃথা হওয়ার পর থেকেই আমি ঘন ঘনই আপুর বাসায় আসতাম। মাঝে মাঝে বায়না করতাম আমাদের বাসায় নিয়ে আসার জন্য, কিন্তু এত ছোট বাচ্চাকে তো আর মা ছাড়া রাখা যাবে না। পৃথাকে ছেড়ে যেতে মন সত্যিই খুব কাঁদছিল। তবে এই 5 দিনে আমি অদ্ভুত একটা জিনিস উপলব্ধি করেছি, যে জিনিসটা হলো শূন্যতাবোধ, টান। আর সেই মানুষটা কে জানেন? মেহেরাব রেহমান, সেই কুৎসিত নামের বিরক্তিকর মানুষটা। সারাক্ষণ মেয়েদের সাথে লটকে থাকা মানুষটাকে কেন যে এত মিস করেছি আমি নিজেও সেটা জানি না। তার ফোন নাম্বার আমার কাছে না থাকলেও ফেসবুক আইডি আছে, আমার সঙ্গে অ্যাডও আছে, কিন্তু বদলোকের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখা। নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে প্রেম করে মানে তার জীবনে কেউ আছে। কথাটা ভাবতেই বুকের ভেতর এমন মোচড় দিয়ে উঠলো কেন? আগে তো কখনো এমন হয়নি। অবশ্য আগে তো কখনো তাকে নিয়ে এমন ভাবিও নি আমি। ফেসবুকে অ্যাড থাকলেও এখনো পর্যন্ত একটা হাই হ্যালো হয়নি আমাদের। না সে আমাকে কখনো মেসেজ করেছে, আর না আমি করেছি। তাই এই 5 দিনে একটুখানি কথা বলার প্রবল তৃষ্ণা জাগলেও ইগোকে জিতিয়ে দেওয়ার জন্য আমি আর মেসেজ করিনি। লুকিয়ে লুকিয়ে আইডি স্টক করেছি, ছবি দেখেছি, ব্যাস এই পর্যন্তই। পৃথাকে রেখে আসার কষ্ট বুকে নিয়েও বাড়িতে ফিরলাম আনন্দের সাথে। এর অবশ্য একটা কারণ আছে। অনেকদিন বাদে বিরক্তিকর লোকটাকে সামনে থেকে দেখতে পারবো হয়তো, তাই। আমাদের সকালে আসার কথা থাকলেও ভাইয়া আর আপু আসতে দেয়নি। আমরা রওনা দিয়েছি বিকেলে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যাও পেরিয়ে গেছে। রুমে গিয়ে আগে গোসল করে নিলাম। ভাবছি টুম্পার খোঁজ করার বাহানায় মাকে নিয়ে একটু ওই বাড়িতে যাব। এই সুযোগে বদলোকটাকেও দেখা হয়ে যাবে। গোসল শেষ করে চুল আছড়ে ড্রয়িং রুমে যাওয়ার পর মা বলল, তোর নাস্তা টেবিলে দেওয়া আছে, খেয়ে নিস। আমি একটু ওই বাসায় যাচ্ছি। ওই বাসায় মানে? টুম্পাদের বাসায়? হ্যাঁ। এই যেন মেঘনা চাইতে বৃষ্টি স্বরূপ ছিল আমার জন্য। আমি আনন্দে আটখানা হয়ে বললাম, আমিও যাব। কতদিন হলো টুম্পাকে দেখি না। আয় তাহলে। আমি খুশি মনে মায়ের সঙ্গে ওই বাসায় গেলাম। বুকের ভেতর কেমন যেন ঢিপঢিপ আওয়াজ হচ্ছে। এই বাসায় আগেও আমি বহুবার এসেছি, কই তখন তো এমন হয়নি। আজ তাহলে এমন হচ্ছে কেন? মা কলিং বেল চাপার পর দরজা খুলে দিলেন সেই লোকটাই, যাকে দেখার জন্য আমি তৃষ্ণার্ত ছিলাম। আজ শুক্রবার বলে পাঞ্জাবি পরেছেন, সুন্দর লাগছে দেখতে। এমন সুন্দর ছেলে দেখলে মেয়েরা তো লটকে যাবেই। তিনি চমৎকার হাসি দিয়ে আগে মাকে সালাম দিলেন, পরে আমাকে বললেন, আরে পুষ্পিতা, কেমন আছো তুমি? আজ আর একটুও রাগ হলো না আমার। আমি হেসে বললাম, ভালো আছি, আপনি? আমিও ভালো আছি, এসো ভেতরে এসো। আমি আর মা ভেতরে গিয়ে দেখলাম ড্রয়িং রুমে অনেক মানুষজন। এদেরকে আমি চিনি, সবাই তার আত্মীয় স্বজন। বাসায় কোনো অনুষ্ঠান ছিল নাকি কে জানে। মেহেরাব ভাই আর মা আমাদের দেখে আনন্দিত হয়ে বসতে দিলেন। এরপর মিষ্টি সহ আরো অনেক নাস্তা এনে আমাদের খেতে দিয়ে তিনিও পাশে বসলেন। আমি চুপ করে বসে থাকলেও আর চোখে বারবার তাকে দেখছিলাম। তিনি তখন টুম্পার সাথে খুনসুটিতে ব্যস্ত। আন্টি বারবার খেতে বলায় আমি চামচ দিয়ে কেটে একটু মিষ্টি মুখে পুড়লাম। মাও মিষ্টি খেতে খেতে বলল, তাহলে বিয়ে কি ফাইনাল? আন্টি সহাস্যে বললেন, হ্যাঁ ভাবি, অনেক চেষ্টার পর ছেলে মেয়ে তো পছন্দ হয়েছে। আল্লাহর রহমতে এখন বিয়েও ঠিক। আগামী মাসের 10 তারিখে বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। ওরা আজ এসে মেয়েরাবকে আংটি পরিয়ে গেছে। আমরা আগামীকাল যাব মেয়েকে আংটি পরাতে। মিষ্টি আর আমার গলা দিয়ে নামলো না। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে আন্টির দিকে তাকিয়ে আছি। তার বলা কথাগুলো শুনছি। সবকিছু কেমন যেন ঘোরের মতো লাগছে। মেহেরাব ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মাত্র 5 দিন বাড়িতে ছিলাম না আমি। এই কয়দিনে যে এত কিছু ঘটে যাবে কল্পনাতীত ছিল। এখনো সব অবিশ্বাস্য লাগছে। কিন্তু আন্টি মেয়ের ছবি দেখিয়েছেন, দেখতে বেশ সুন্দরী, নামটাও সুন্দর, রূপা। সেও পেশায় একজন ডাক্তার, তবে নতুন, 2 মাস হবে ডাক্তারি পাশ করেছে। হোক নতুন, তবুও তো ডাক্তার। মেহেরাব ভাইয়া নিজে একজন ডাক্তার, সে বিয়ে তো একজন ডাক্তারকেই করবে। আমার মতো কলেজ পড়ুয়া মেয়েকে তো আর বিয়ে করবে না। কিন্তু এসব আমি মনকে বোঝাতে পারছিলাম না কোনোভাবেই। অনেকক্ষণ রুম থেকে বারান্দা থেকে রুম পর্যন্ত পাইচারি করে সোমাকে ফোন দিয়ে বললাম। সব শুনে সোমা নিজেও স্তব্ধ। প্রথমে তো বিশ্বাসই করতে চাইল না, বরং কঠিন স্বরে বলেছিল, সবসময় মজা ভালো লাগে না,
তোর মনে হয় এই বিষয় নিয়ে আমি মজা করব? তার মানে সত্যি তার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। কি অদ্ভুত, নিজের অনুভূতিটা এত দেরি করে কেন বুঝলি রে পুষ্পি? সোমার আদরে আশকারা পেয়ে আমার ভেতরে জমে থাকা কান্নাগুলো আবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কোনো জবাবও দিতে পারছিলাম না আমি। ওপাশ থেকে সোমার বিস্মিত স্বর ভেসে আসে, তুই কাঁদছিস? আমি উত্তর না দিয়ে কল কেটে দিলাম। এত কষ্ট কেন হচ্ছে আমার? এর পরের সময়গুলোতে আমাকে কঠিন পরীক্ষা দিতে হলো। ভালো না থেকেও এক বুক কষ্ট পুষে রেখে বাড়ির মানুষের সামনে হাসি খুশি থাকার অভিনয় করাটা যে কতটা কষ্টকর সেটা আমি এই প্রথম অনুভব করতে শিখলাম। এমনও হয়েছে যে কান্না করেছি 5 মিনিট হয়নি, অথচ এরপরেই আবার মায়ের সাথে হেসে কথা বলেছি। আস্তে আস্তে অবশ্য নিস্তব্ধ হয়ে যেতে লাগলাম। এই নিস্তব্ধতা যেন বাবা কিংবা মায়ের চোখে না পড়ে, সেজন্য কলেজ থেকে ফিরে বেশিরভাগ সময়ই বই সামনে নিয়ে বসে থাকতাম। এর দুটো সুবিধা: এক, বাবা মা ভাবতো আমি পড়ছি, তাই আর বেশি কাছে আসতো না, বিরক্ত করতো না। 2, এই সুযোগে আমি নিজের মতো করে কাঁদতে পারতাম। চেষ্টা করতাম নিজেকে ব্যস্ত রাখার। কলেজে গেলে সুমার সঙ্গে কিছুটা হলেও আমাকে স্বস্তি দিত। সবচেয়ে বেশি কষ্ট হতো যখন আমি মেহেরাব ভাইকে দেখতাম। আগে তার হাসি দেখলে রাগ লাগতো, এখন তার হাসি দেখলে কষ্ট হয়। বারংবার মনে হয় এটা তো সুখের হাসি, কিছুদিন পর বিয়ে করবে, বউ থাকবে তার। নিশ্চয়ই এইসব ভেবে খুশিতে আটখানা হয়ে থাকে সব সময়। কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাস থেকে নামার পর মেহেরাব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে তার বড় ভাই ভাবি আর মা ছিল। আমাকে দেখেই তিনি একগাল হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার পুষ্পিতা, কলেজ থেকে ফিরলে নাকি? আমি মলিন হেসে মাথা দোলালাম। ভদ্রতা সূচক জিজ্ঞাসা করলাম, আপনারা সবাই কোথায় যাচ্ছেন? এই তো একটু শপিং করতে যাচ্ছি। ভাবি তখন মেহেরাব ভাইয়াকে পিঞ্চ মেলে দুষ্টুমি করে বলল, শুধু শপিং বলছো কেন? বলো যে বিয়ের শপিং করতে যাচ্ছি। উনি হাসছেন, কিছুটা লজ্জাও পেয়েছেন বোধ হয়। তার এই সুখের হাসি আমার সহ্য হচ্ছিল না, বুকটা এফোর ওফোর করে দিচ্ছিল। আন্টি তখন বললেন, যাবে নাকি আমাদের সাথে? চলো যাই, বিয়ের কেনাকাটাও আমাদের কিছু হেল্প করলে না হয়? আসলে আন্টি বাড়িতে থাকলে যেতাম, মাত্র কলেজ থেকে ফিরছি, একটু ক্লান্ত আর কি। তাও তো ঠিক, সমস্যা নেই, তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও। ধন্যবাদ আন্টি, কিছু মনে করবেন না প্লিজ। না না পাগলি মেয়ে, কি মনে করব, সাবধানে যেও তুমি। আচ্ছা। আমি আর মেহেরাব ভাইয়ের দিকে তাকালাম না। বলা চলে তার সুখের হাসি পুনরায় দেখার সাহস হলো না আমার। রিকশায় উঠে পুরোটা পথ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম আমি। ভালোবাসায় এত বিরহ কেন? মন থেকে চাইলেই আসলে সব সময় সবকিছু পাওয়া যায় না, এর জন্য ভাগ্য থাকা লাগে। কিন্তু এতটাও ভাগ্যবতী আমি নই। সময়ের প্রহর ফুরিয়ে মেহেরাব ভাইয়ের বিয়ের দিন ঘনিয়ে এসেছে। ভেবেছিলাম তার বিয়ের আগ দিয়ে আমি আপুর বাসায় চলে যাব, কিন্তু আমার ভাবনায় পানি ঢেলে গায়ে হলুদের আগেই দিনই ভাইয়া আর পৃথাকে নিয়ে আপু আমাদের বাড়িতে চলে এসেছে। বাধ্য হয়ে বাড়ির সবার সঙ্গে আমাকেও গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে হয়েছে। আমার বুকের ভেতরটা যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও সবার সামনে প্রাণ খোলা হাসি দিতে হয়েছে। চারপাশে সবার এত হাসি আনন্দ সব আমার গলায় কাটা হয়ে বিচ্ছিল। ধীরে ধীরে মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে, অথচ আমি কিছুই বলতে পারছি না, কিছুই করতে পারছি না। সবচেয়ে আফসোস তো এটা ভেবে লাগে যে মানুষটা জানে আমি তাকে কত ভালোবাসি। ড্রেসিং টেবিলের সামনে বসে যখন নানান রকম চিন্তা ভাবনা করছিলাম, আপু তখন পিঠে চাপড় দিয়ে বলল, আর কতক্ষণ বসে থাকবি, চল তাড়াতাড়ি। মেহেরাব ভাইয়ের সাথে বরযাত্রী আমরাও যাচ্ছি। বাবা নিষেধ করলেও আঙ্কেল শোনেনি। দুজনের মাঝে সখ্যতা বন্ধুত্ব বেশ গাঢ় কিনা। অন্যদিকে আবার মায়ের এক আন্টি গলায় গলায় ভাব, সুতরাং আমাদের না তাদের কাছে টিকে থাকতে পারলো না। আল্লাহ যে এ কোন কঠিন পরীক্ষা নিচ্ছে কে জানে। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসেছিলাম, তখন গাড়ির জানলা দিয়ে দেখলাম মেহেরাব ভাইয়া ও তার বন্ধুরা আসছে। সবাই বেশ হাসাহাসি করছে। আমার চোখ আটকে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি পরে বর্ষাজা মেহেরাব ভাইয়ের দিকে। বর্ষাজে তাকে এত সুন্দর লাগছে, সঙ্গে তার মিষ্টি হাসি। সে যখন ফুল দিয়ে সাজানো গাড়িটাতে উঠে বসলো, তখন আমার বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একটু কাঁদতে পারলে ভালো লাগতো, বুকটা এত ফাঁকা ফাঁকা লাগছে। আমি পৃথার তুলতুলে নরম শরীরটা বুকে জড়িয়ে নিয়ে আড়ালে চোখের পানি ফেললাম। কেউ যদি ভালোবাসার ব্যাপারে আমার কাছে পরামর্শ চায়, তাহলে প্রথমেই তাকে ভালোবাসতে নিষেধ করব। ভালোবাসার যে বড্ড বিরহ আর বিষাদ। কনের বাড়ি পৌঁছানোর পর কনের পরিবার সবাইকে সাদরে গ্রহণ করলেন। চারপাশে কেমন যেন শিথিলতা, আমার কোনো কিছুই ভালো লাগছিল না। সবাইকে আগে খেতে দেওয়া হলো, আমার গলা দিয়ে কোনো খাবারই নামছিল না। খাবার নেড়ে চেড়ে নষ্ট করে আমি উঠে গেছি। পৃথাকে কোলে নিয়ে একপাশে চুপ করে বসে রইলাম।
আর মাত্র কিছু সময়ের ব্যবধান, এরপরে সে চিরদিনের জন্য অন্য কারোর হয়ে যাবে। অথচ আমি একটাবার নিজের মনের কথাটাও বলতে পারলাম না। সবার খাওয়া দাওয়ার পাট চুকে যাওয়ার পর কাজী সাহেব যখন বিয়ে পড়ানোর ব্যাপারে এগোতে চাইলেন, তখনই শরীর শীতল করার মতো খবর পেলাম কোণে নেই। বরযাত্রী পৌঁছানোর আগেই সকালে পালিয়ে গেছে। কিন্তু এ কথা তারা কিভাবে বলবেন বুঝতে পারছিলেন না। তারা আঙ্কেলের হাত ধরে ক্ষমা চাইলেন, অনুনয় বিনয় করলেন। এই খবরে কার কেমন মনের অবস্থা হলো জানি না, তবে আমি এত বেশি খুশি হয়েছি যে ইচ্ছে করছিল এই নীরব পরিবেশে গান ছেড়ে একাই নাচি। মেয়ের এমন কর্মকাণ্ডে কনের পরিবার লজ্জিত, তার ক্ষমা চাওয়ারও মুখ নেই। বড় মেয়ের বদলে এখন তারা তাদের ছোট মেয়ে স্বর্ণালীর সাথে মেহেরাব ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছে। এ কথা শুনে আমার খুশি উবে গেল, মেজাজ গেল চোটে। এটা কেমন ধরনের কথা হলো? আমি মেহেরাব ভাইয়ের দিকে তাকালাম। রূপা আপু পালিয়েছে কথাটা শোনার পর যেমন স্তব্ধ হয়েছিল, এখনো সেরকমই আছো। স্বর্ণালীর সাথে বিয়ের কথা শুনে বিশেষ কোনো পরিবর্তন হলো না। আঙ্কেল বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, আমি একটু ছেলের সঙ্গে আলাদা কথা বলে ভেবে জানাতে চাই। কনের পরিবার রাজি হয়ে গেল। বরযাত্রী সবাইকে আলাদা কথা বলার সুযোগ দিয়ে কনের পরিবার, আত্মীয় স্বজন সবাই চলে গেলেন। এখন সবাই আলাপ আলোচনা করছে কি করা যায়। সবার আঙ্কেল মেহেরাব ভাইকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? আমার ভীষণ ভয় হতে লাগলো। তিনি যদি রাজি হয়ে যান, আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার মাথাও কাজ করছিল না। শুধু একটা জিনিসই আমার মস্তিষ্কে গেঁথেছিল যে এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে, নিজের মনের কথা জানাতে হবে। মুরব্বি সব ভুলে গিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে আমি বললাম মেহেরাব ভাইয়ের সামনে গিয়ে, আমি আপনাকে ভালোবাসি। উপস্থিত সবার রিয়াকশন কেমন হলো আমি জানি না, মাথা তুলে তাকাতেও পারছি না। শুধু এতক্ষণ যে চাপা আলাপ আলোচনা চলছিল সেই সব থেমে গেছে। আমার দৃষ্টি নত। সেই মুহূর্তে হাতে টান পড়লো আমার। ফিরে তাকানোর পূর্বেই মা আমার গালে সজোরে থাপ্পড় দিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? আরো একটা থাপ্পড় দেওয়ার পূর্বেই মেহেরাব ভাইয়ার বাবা আটকে ফেললেন। আমার চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেকে ভালোবাসিস? বেশ তো, তাহলে তুইও হবি আমার মেহেরাবের বউ। আমি বিস্মিত হয়ে তাকালাম। তিনি আমার বাবাকে উদ্দেশ্য করে বললেন, কিরে, তোর মেয়েকে আমার পুত্রবধূ বানানোর অনুমতি দিবি না? বাবা তৎক্ষণাৎ কোনো উত্তর না দিলেও পরে ঠিকই রাজি হয়ে গেলেন। আঙ্কেল কনের পরিবারকে সব বুঝিয়ে বললেন, এমনিতেই মেয়ে পালিয়ে যাওয়ায় তাদের লজ্জার শেষ নেই। এখন তো আর ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জোর করতে পারেন না। তাই ইচ্ছে হোক কিংবা অনিচ্ছায় তারা কোনো টু শব্দও করলো না। কিছু কাছের আত্মীয় স্বজন, মেহেরাব ভাইয়ার বন্ধু বাদে বাকি বরযাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। যারা ছিল তাদের এবং কাজীকে নিয়েই কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দিল আমাদের। আমার মনের ভেতর তখন রং বেরঙের প্রজাপতির উড়ি করছিল। আর চোখে তার দিকে তাকিয়ে তার মলিন মুখ দেখে মনে মনে বললাম, মিস্টার লটকালটকি সাহেব, একবার যখন আমার সাথে লটকে গেছেন, এখন বুঝবেন আমি কি জিনিস। এতদিন শুনে এসেছি বিয়ের পর নাকি অনেক কিছু বদলে যায়, বিশেষ করে বদলে যায় একটি মেয়ে, বদলে যায় তার পরবর্তী গোটা জীবন। কিন্তু একটা মানুষ যে এতটা পরিবর্তন হয়ে যেতে পারে সেটা মেহেরাব ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। আমার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন নেই। পড়াশোনা, পরিবার সব ঠিকঠাক আছে আগের মতো। যখন যেই বাসায় ইচ্ছে থাকছি, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। তবে বিয়ের প্রায় একটা সপ্তাহ ভীষণ ব্যস্ততায় কেটেছে। দুই পরিবারের আত্মীয় স্বজনরা দলে দলে এসেছে। যতটা সম্ভব আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে সবার। সবাই আবার চলে যেতেই সবকিছু স্বাভাবিক হয়ে গেছিল। কেবলমাত্র বদলে গেছিল আমার আর মেহেরাব ভাইয়ের মধ্যকার কথাবার্তার আদান প্রদান। বিয়ের দিন থেকেই প্রয়োজন ছাড়া সে আমার সাথে কথা বলে না। এমনকি আমি তাকে আমার সামনে হাসতেও দেখিনি। এক বিছানায় ঘুমানোর পরেও কখনো ভুল করেও তার হাত আমার গায়ে পড়েনি। রাতে যে কাত হয়ে ঘুমাতো, সকালে সেই কাতে ঘুম থেকে উঠতো। একটা মানুষ এভাবে কেমন করে ঘুমাতে পারে আমি বুঝি না। প্রথম বিষয়গুলো স্বাভাবিকভাবে নিলেও এখন কেমন যেন লাগে। সবচেয়ে খারাপ লাগে সে আমার সাথে কোনো কথা বলে না। আগে তো খুব খোঁজ খবর নিত, রাগারাগি করতো, ঝগড়াও হতো আমাদের। আর এখন কাছাকাছি থেকেও মনে হয় মাঝখানে কত দূরত্ব। সোমার সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি আমি। সোমার সাজেশন ছিল আমি যেন সরাসরি মেহেরাব ভাইকে কথাগুলো জিজ্ঞেস করি। গতকাল রাতে আমাদের বাসায় ছিলাম। সোমার সাথে ফোনে কথা বলে মনে হলো আসলেই কিছু বিষয় তার সাথে খোলাসা করা দরকার। আমি এই বাড়িতে যাওয়ার পর শাশুড়ি মায়ের সঙ্গে দেখা হলো। আমি তাকে কখনো মা, আবার কখনো আন্টি বলেও সম্বোধন করি। তিনি বললেন, এত দেরি করে আসলে কেন? নাস্তা করবে আসো। আমি খেয়ে এসেছি। মেহেরাব ভাইয়া বাসায় নাকি হাসপাতালে চলে গেছে। মা মুচকি হেসে বললেন, বোকামি,
এখনো ভাই ডাকো? আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নত করে ফেললাম। মা বললেন, ঘরেই আছে, বের হবে একটু পর। আচ্ছা বলে আমি রুমে গেলাম। তিনি রেডি হচ্ছিলেন। একবার দরজায় আমার দিকে তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি মনে মনে কথাগুলো গুছিয়ে নিলেও সব যেন এলোমেলো হয়ে গেল। যা যা বলবো বলে ভেবে এসেছিলাম তা তো বলতেই পারলাম না। উল্টো কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করে ফেললাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? তিনি বেশ স্বাভাবিকভাবেই বললেন, কেমন করছি? এই যে ভালো মতো কথা বলেন না। ভালো মতো কথা বলা তো দূরে থাক, আপনি তো আমার সাথে কথাই বলেন না। বলি তো। দরকার ছাড়া একটা কথাও বলেন না আপনি আমার সাথে। রাগ করেছেন আমার উপর? রাগ করব কেন? এই যে আমার সাথে বিয়ে হয়েছে তাই? সেরকম কিছু না। তাহলে কি ভালোবাসি বলে অবহেলা করছেন? তিনি এবার আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলেন। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সবকিছু আসলে এত দ্রুত ঘটে গেছে যে আমি এখনো সবকিছুর সাথে মানিয়ে নিতে পারছি না। এর মানে কি? কিছু না, দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে। আমি আর কিচ্ছু বলতে পারলাম না, তাকে আটকাতেও পারলাম না। শুধু খুব স্পষ্টভাবে তার সূক্ষ্মভাবে এড়িয়ে চলাটা বুঝতে পারছিলাম। আর সব বুঝেও আমার কিছু করার নেই, শুধুমাত্র মৌনতা ছাড়া। তার পরিবর্তনের সাথে সাথে আমার মনও বিষিয়ে যাচ্ছিল। আগে সেই চঞ্চলতা যেন কোথায় পালিয়ে গেল। হঠাৎ করেই আমি হাসতে ভুলে গেলাম। ভালোবাসায় যে এত যন্ত্রণা তা তো জানতাম না। ভালো তো আরো অনেকেই বাসে, কই তারা তো আমার মতো যন্ত্রণা নেই। তারা তো ঠিকই ভালো আছে ভালোবাসার মানুষটার সাথে। তাহলে আমার ভালোবাসার কমতিটা ঠিক কোথায়? তার পরিবর্তনের রেশ আমার মাঝেও এমন ভাবে প্রবেশ করে যে আমি বাড়ির কারোর সাথে স্বাভাবিক কথাটা পর্যন্ত বলি না। চারপাশে সব কিছু নিয়ে বিরক্ত হয়ে গেছি আমি। বিয়ের প্রথম দিকে চেষ্টা করতাম তার কাছে কাছে থাকার, দুষ্টুমি করার। এই তো সেদিনের কথা, ভেবেছিলাম আমার চঞ্চলতা তার পছন্দ। খুব শখ করে পেছন থেকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়েছিলাম। তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, সব সময় সবকিছু ভালো লাগে না পুষ্পিতা, এসব একদম করবে না। সেই যে তার রাগী স্বর আমার কর্ণকুহরে প্রবেশ করলো, সেই সাথে প্রস্থান করলো আমার ভেতরকার সকল চঞ্চলতা, শখ ইচ্ছে সব। সেই থেকে আমি নিজেও যেন গুটিয়ে গেলাম, কিছুটা দূরত্ব গড়ে নিলাম। এই বাড়ির চেয়ে নিজের বাড়িতেই বেশি থাকতাম। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতাম আমি ওই বাসায় ঠিক মতো পড়া হয়নি, ঘুম হয় না। বড়রা কি বুঝেছে জানি না, কিন্তু তারা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিলেন। সন্ধ্যায় দু পরিবার একসাথে বসলেন, আমাদেরও ডাকা হলো। তারা আমাদের আলাদা স্পেস দেওয়ার জন্য ঘুরতে যেতে বলল, যাকে আধুনিক ভাষায় হানিমুন বলে সবাই। সবার সামনে তিনি কিছু না বললেও রাতে আমাকে একা বললেন। মা জোর করাতে আজ রাতে এখানেই থেকে যেতে হয়েছে। যখন ঘুমানোর জন্য রুমে এলাম তিনি শান্ত কণ্ঠে ডাকলেন, পুষ্পিতা। আমি এখন অনেক ব্যস্ত, কিন্তু বাড়ির মানুষ তো সেটা বুঝবে না। তুমি ওদেরকে বলবে যে এখন কোথাও যাব না আমরা। আমি তাচ্ছিল্য করে হাসলাম। অন্ধকার রুমে সে হাসি নজরে এলো না হয়তো তার। অবশ্য তার চোখে যখন আমার পরিবর্তনটাই আটকায়নি, সেখানে হাসি আর এমন কি। আমি কোনো দ্বিমত না করেই বললাম, আচ্ছা বলবো। থ্যাংক ইউ। কেন? আমার কথা রাখার জন্য। ব্যাপার না, ঘুমান। উল্টো পাশ ফিরে শুয়ে পড়ল। আমিও অন্যদিকে ফিরলাম। বুকের গহীন থেকে বেরিয়ে এলো ভারী দীর্ঘশ্বাস। অন্ধকার রুমটিতে এখন বিরাজ করছে পিন পতন নীরবতা। সম্পর্কের টানাপোড়েনে আমি হাঁপিয়ে উঠেছি। আমি যদি আগে কখনো একটুও টের পেতাম যে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তাহলে বিশ্বাস করুন কাউকে ভালোবাসার মতো এমন বিশাল দুঃসাহস দেখাতাম না। মনের জমিনে যখন ভালোবাসা নামক বীজের দৈহিকতা বাড়ছিল, ঠিক তখনই উপড়ে ফেলে দিতাম। এখন আমার ভালোবাসায় ভয় হয়, ভীষণ ভয়। আমার জন্য এমন কিছু অপেক্ষা করছে জানলে হয়তো আমি কখনো বিয়েটাও করতাম না। তাছাড়া এই বিয়ের মানে কি? যাকে ভালোবাসি তাকে নিজের করে পেয়েছি ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র কাগজে কলমে। মানসিকভাবে ভালোবাসায় আমি তাকে পাইনি। আমার এত বেশি কষ্ট হয় যে মিথ্যে হাসি দিতে গেলেও বুকে টান পড়ে, চিনচিনে একটা ব্যথা হয়। আমাদের হানিমুনে যাওয়া হয়নি। পড়াশোনার অজুহাত দেখিয়ে আমি প্ল্যান ক্যান্সেল করেছি। এজন্য তিনি অবশ্য খুশি হয়েছিলেন। পরের দিন রাতেও দিয়েছিলেন শুষ্ক ধন্যবাদ। আমি শুধু হাসি। এই হাসি আনন্দের নয়, বিষাদের। পরের সপ্তাহ থেকে আমার টেস্ট পরীক্ষা, কিন্তু আমি কিছুই পারি না। সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকলে কি হবে? পড়া তো আর আমার হয় না। বাড়ির সবার ধারণা ছিল মেয়ে খুব পড়ছে, একদম বিরক্ত করা যাবে না। কিন্তু ভেতরে ভেতরে আমি যে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম এটা কাউকে বোঝাতে পারছিলাম না। আমি চাচ্ছিলামও না কেউ বুঝুক। বুঝেই বা আর কি হবে? আমার এই পরিণতির জন্য তো আমি নিজেই দায়ী। ভালোবাসার মতো দুঃসাহস দেখিয়েছি, শাস্তি তো আমার প্রাপ্যই।
আমি জানি আমার পড়াশোনা কিচ্ছু হবে না, তবুও বই নিয়ে বসে আছি। আমার মা এলো গরম দুধ নিয়ে, টেবিলের ওপর গ্লাসটা রেখে মাথায় হাত রাখলো, নরম সুরে ডাকলো, পুষ্প। আমার ভেতরটা যেন মুহূর্তেই গুড়িয়ে গেল। ঝরঝর করে কেঁদে ফেললাম আমি। মা আমার মাথাটা তার বুকে চেপে ধরে বলল, আমার পরিটার এত দুঃখ কেন? আমি উত্তর দিতে পারলাম না। এতটা দিন শুধু সোমা জানতো আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। বুকে আগলে আমাকে মানানোর চেষ্টা করত, কিন্তু তবুও কোথাও কিছুর যেন একটা কমতি ছিল। আমারও খুব ইচ্ছে করতো একটু মায়ের কোলে মাথা রেখে মন ভরে কাঁদি। কখনো বা ইচ্ছে করতো ওই মানুষটার বুকে মাথা রেখে সব কষ্টগুলো উগরে দিয়ে জিজ্ঞেস করি, কেন আমায় একটু ভালোবাসেন না? কিন্তু সবার সব ইচ্ছে কি আর পূরণ হয়? হয় না, আমারও হয়নি। মা হোক কিংবা সে, কারোর সামনেই আমি নিজেকে ভেঙে চুরে প্রকাশ করতে পারিনি। আজ মায়ের আদর নম্র স্বরে যেন আমার বাইরের শক্ত প্রাচীর চুরমুর করে ভেঙে গেল। মা আমাকে চেয়ার থেকে উঠিয়ে বিছানায় বসালো, মুখোমুখি বসলো নিচে। আমার চোখের পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলতো? তুই এত বদলে কেন গেছিস? আমি কান্নার জন্য কথা বলতে পারছিলাম না। মা ফের বলল, বিয়ের পর কি তুই এতটাই বড় হয়ে গেলি যে আমাকেও নিজের কষ্টের কথা বলা যায় না? আগে তো সব বলতি, এখন কি মা পর হয়ে গেছে? তোর নীরবতা, শুষ্ক হাসি, গালে লেখে থাকা চোখের পানি, চিটচিটে ভাব, চোখের নিচের কালো দাগ, শুকনো মুখ, সমস্ত কিছুই আমার চোখে পড়ে রে মা। আমি যে তোর মা, তোকে পেটে ধরেছি আমি। তোর সত্যি হাসি আর মিথ্যা হাসির পার্থক্য আমি বুঝি। ভেবেছিলাম তুই নিজেই হয়তো আমাকে সব বলবি, কিন্তু তুই তো আমাকে পর করে দিয়েছিস। আমি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, সে আমাকে ভালোবাসে না মা, আমি ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছি। মা তৎক্ষণাৎ কিছু বলল না, হয়তো আমাকে সামলে নেওয়ার সুযোগ দিল। আমিও নিজের মনে লুকিয়ে থাকা সব কষ্টের কথা মাকে অনায়াসে আজ বলে দিলাম। লক্ষ্য করলাম মায়ের শরীরও কেমন কেঁপে কেঁপে উঠছে। তাকিয়ে দেখি আমার মা আমার জান্নাত কাঁদছে। মা আমার হাতে চুমু খেয়ে বলল, জোর করে মানিয়ে নিতে বলবো না, শুধু বলবো সম্পর্কটাকে একটু সময় দে। কষ্ট তো অনেক সহ্য করলি, আর একটু না হয় সহ্য কর। এরপর তুই যা চাইবি, যেটা তোর ভালো মনে হবে সেটাই হবে। তুই মেহেরাবকে চেয়েছিস, আমরা রাজি হয়েছি। তো যদি মনে হয় তুই আর ওর সাথে থাকতে চাস না, তাহলে সেটাও আমরা মেনে নিব। কিন্তু তোকে আগে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, নিজেকে, নিজের মনকে বুঝতে হবে, মেহেরাবকে বোঝার চেষ্টা করতে হবে। ডিভোর্স কিন্তু কোনো সহজ বিষয় না মা। এত দূর অবধি পৌঁছানোর আগে নিজের সমস্তটা দিয়ে চেষ্টা কর আর একবার। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তো তাকে হারাতে চাই না মা, আমি তাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারি না, কিন্তু তার অবহেলা আমাকে নিঃশেষ করে দিচ্ছে। আমি যে আর পারি না মা। মা এবার আমায় জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, পারতে হবে, ভালোবাসতে পেরেছিস আর নিজেকে শক্ত করতে পারবি না। আমি যেগুলো বললাম সেগুলো করার চেষ্টা কর। তার আগে পড়াশোনা ঠিক মতো কর মা। আজকাল কোনো সম্পর্কের গ্যারান্টি না থাকলেও সুন্দর কেরিয়ারের গ্যারান্টি কিন্তু ঠিকই আছে। তাই সাময়িক শোকে এমন কিছু করিস না যেটাতে তোর কেরিয়ারের তৈরির পথ নষ্ট হয়। আমার পুষ্প, আমার কথা শুনবে না? আমি নীরবে মাথা দোলালাম। মাকে জড়িয়ে ধরে বললাম, আমি চেষ্টা করব মা। বেশ, আমার মেয়ে আমার জন্য চেষ্টা করবে, আমি এতেই খুশি। মায়ের সঙ্গে কষ্ট শেয়ার করার পর থেকে নিজেকে অনেকটাই হালকা লাগছিল। কষ্ট হলেও মায়ের কথাগুলো রাখার চেষ্টা করছিলাম। আমার খাওয়া দাওয়া, ঘুমের ব্যাপারে মা সতর্ক দৃষ্টি রাখা শুরু করেছে। আজকাল আমি আর ওই বাড়িতে যাই না। আমার শ্বশুর শাশুড়ি একবার হলেও এসে আমাকে দেখে যাবে। অফিস থেকে ফেরার পথে শ্বশুর আব্বা কিছু না কিছু খাবার এনে দিয়ে যায় আর বলে ঠিক মতো যেন পড়াশোনা করি। শাশুড়ি মাও এটা ওটা রান্না করে নিয়ে আসে। আমার ভাসুর প্রতিদিন না এলেও সপ্তাহে একদিন আসবে, জোর করে হাতে টাকা গুঁজে দিয়ে যাবে। আমার যা তো নয় যেন আপন বোন। তার শপিং ভীষণ পছন্দ, অনলাইনে কোনো কিছু পছন্দ হলেই কিনে ফেলবে। আগে নিজের জন্য কিনলেও এখন থেকে দুটো করে কেনে। একটা আমার জন্য বরাদ্দ। 2-3 দিন পরপরই এটা ওটা নিয়ে এসে বলবে, দেখো তো পুষ্পিতা, এটা কেমন হয়েছে, পরে দেখো। আমি মন থেকে গ্রহণ করি। এমনকি ছোট টুম্পাও আসে নিয়ম করে, আমার সাথে গল্প করে, হাসে, সময় কাটায়। আসে না শুধু ওই মানুষটা যার জন্য আমি অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি। এমনকি আসে না তার কোনো মেসেজ কিংবা ফোন কল। মাঝে মাঝে ভাবি, সত্যিই কি তাকে ভালোবেসে বড় কোনো অপরাধ করে ফেলেছি? আমি সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চেষ্টা করছিলাম পড়ায় মনোযোগ দিতে।
আগামীকাল থেকে পরীক্ষা। এতদিন কোনো চিন্তা না হলেও এবার হচ্ছিল। রীতিমতো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমার। পড়া শেষ করতে রাতে ঘুমানোর সময় অপ্রত্যাশিত একটা মেসেজ পেলাম। তার মেসেজ, ভালো মতো পরীক্ষা দিও, অল দ্য বেস্ট। ছোট্ট একটা মেসেজ, তবুও এইটুকু যে আমাকে কতটা আনন্দিত করেছে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব আশা ছিল সকালে হয়তো দেখা হবে, আমি নিজেই ওই বাসায় গিয়ে দেখা করে আসব, কিন্তু আমি গিয়ে তাকে পাইনি। মনটা এত বেশি খারাপ হয়ে গেল যে আমার ইচ্ছে করছিল আমি চিৎকার করে কাঁদি। মানুষটা কি পারতো না অন্তত আজকের দিনটা একবার দেখা করে একটু হাসি মুখে কথা বলতে? আসলে ভুলটা আমারই, আমি হয়তো বেশি আশা করে ফেলেছি। আমিও একটা জিনিসের শিক্ষা পেলাম, জীবনে আর যাই হোক কারো কাছে এক্সপেকটেশন রাখতে নেই। এর প্রভাব আমার উপর ভালোভাবেই পড়লো। আবার কেমন যেন ঝিম মেরে গেলাম, চুপচাপ বই নিয়ে বসে থাকতাম। বাকি পরীক্ষাগুলোতেও আর ওই বাসায় গেলাম না, নিজের মতো থাকার চেষ্টা করতাম। সব ভুলে একটু ভালো থাকার চেষ্টা করতে গিয়েও যে মুখ থুবড়ে পড়বো সেটা আশা করিনি। পরীক্ষা শেষ করে বান্ধবীরা ভাবলাম একটু ঘুরতে যাওয়া যায়। এর মাঝে সোমা আর আমি ক্লাসের বাকিদের সাথেও মেশা শুরু করেছি। সোমা নিজেই হেল্প করেছে। অনেক মানুষের মধ্যে থাকলে কষ্ট তো ভুলতে পারবো এই আশায়। সোমার প্রচেষ্টা অবশ্য পুরোপুরি সফল না হলেও বিফলে যায়নি। সবার সঙ্গে যখন থাকি তখন আসলে কষ্টকে এতটা প্রগাঢ় মনে হয় না, মনে হয় এইটুকুই তো কষ্ট, ঠিক মানিয়ে নিতে পারবো। পরীক্ষা যেদিন শেষ হলো তার পরের দিনই আমরা সবাই মিলে বসুন্ধরা শপিং মলে ঘুরে কেনাকাটা করলাম, মুভি দেখলাম। কয়েকজন বলল অনেকদিন কাচ্চি খাওয়া হয় না, আজ বরং সবাই মিলে কাচ্চি খাওয়া যাক। কাচ্চি আমার আহামরি কোনো প্রিয় খাবার নয়, কিন্তু ওদের জন্য রাজি হয়ে গেলাম। আসলে চমক ও রেস্টুরেন্টে অপেক্ষা করছিল। ভেতরে যাওয়ার পর দেখলাম একটা টেবিল দখল করে বসে আছে আমার ভালোবাসার মানুষ এবং তার মুখোমুখি বসে আছে আমার অপরিচিত একটা মেয়ে। আমি সেখানেই থমকে গেলাম, পা বোধ হয় মেঝেতেই আটকে ছিল এমনটা মনে হচ্ছিল আমার। আমি সোমাকে উদ্দেশ্য করে বললাম, তোরা গিয়ে বস, আমি আসছি। সোমা চোখের ইশারায় কিছু বললেও সেদিকে আমার কোনো জ্ঞান নেই। আমি মেহেরাবের কাছে গিয়ে একটা চেয়ার টেনে দুজনের মাঝখানে বসলাম। মেহেরাবের চেহারায় কোনো পরিবর্তন না দেখলেও মেয়েটা ভ্রুকুচকে বলল, কে আপনি? আমি এক হাত বাড়িয়ে দিয়ে বললাম, হাই আপু, আমি পুষ্পিতা। আপনি? বোধহয় ভরকে গেছে, হাত বাড়ালো না, এমনকি মুখেও কিছু বলল না। আমি নিজেই তার হাত টেনে হ্যান্ডশেক করে বললাম, সৌজন্যতা রক্ষা করতে হয়। কি হচ্ছে এসব? আমি এবার তার দিকে তাকালাম। আমার কষ্টের চেয়েও রাগ বেশি হচ্ছিল। অন্য একটা মেয়ের সাথে আমি কিছুতেই তাকে মানতে পারছিলাম না। আমি তার প্রশ্ন পর জবাব দিলাম কঠিন গলায়। বললাম, কিছুই হয়নি, যা হওয়ার এবার হবে, শেষ হবে সবকিছুর। এরপর চেয়ার ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে চলে গেলাম। এতক্ষণে আটকে রাখা কান্না এবার বর্ষার বৃষ্টির ন্যায় পড়ছিল। জীবনে কত বড় ভুল যে করেছি ভালোবেসে। নারীকে হাসানো সহজ, কাঁদানোও সহজ, কিন্তু নারীর ঘৃণা পাওয়া কঠিন। আর এই কঠিন জীবনটা যদি একবার হয়ে যায় তাহলে সেই নারীর ভালোবাসা পাওয়াও কঠিন। আমার মনে কি তবে ঘৃণা তৈরি হতে শুরু করেছে? আয়নার দিকে তাকিয়ে, নিজের লেপ্টে যাওয়া কাজল চোখে তাকিয়ে এই প্রশ্নটা সবার আগে মাথায় এলো। প্রথমে ভেবেছিলাম আমি এখান থেকে চলে যাব, পরে মনে হলো আমি কেন যাব? আমি তো এতটাও দুর্বল নই। আমি তো কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, কোনো ভুল করিনি, তবে আমি কেন পালাবো? হ্যাঁ, ভুল করার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে হয়তো সেটি ওই মানুষটিকে ভালোবাসা। আমি চোখের পানি মুছে মুছে পানির ছাপটা দিলাম। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। ঠোঁটে জোরপূর্বক টানলাম মিথ্যা হাসি। তারপর বান্ধবীদের কাছে ফিরে এসে আড্ডায় যোগ দিলাম। আমার এই অভিনয়টুকু আর কেউ না বুঝলেও যে সোমার দৃষ্টি এড়িয়ে যায়নি সেটা আমি ওর চাহনি দেখে বুঝেছি। আমাদের আগে মেহেরাব এবং সেই মেয়েটা রেস্টুরেন্ট থেকে চলে গেছে। বাড়ি ফেরার সময় আমি আর সোমা আলাদা এসেছি। নিজেকে কোনোভাবেই আটকে রাখতে পারিনি। যতই বলি পোড়া মন যেন কোনো কথাই শোনে না। ঠিক ওই মানুষটার দহনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মানে চোখের বাথাও। এত কেঁদেও কি চোখ দুটো ক্লান্ত হয় না? সোমা আমার হাত চেপে ধরে বলল, কাঁদিস না প্লিজ। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তো হবে না। তুই ভাইয়ের সাথে কথা বলবি, তাকে জিজ্ঞেস করবি কে এই মেয়ে। কেন আমার সাথে এমন হয় সোমা? তার অবহেলা মেনে নিয়ে তো একটু ভালো থাকার চেষ্টা করছিলাম। আমার সেই চেষ্টাতেও কি ভুল ছিল? আজ কেন তাকে আমার অন্য একটা মেয়ের সাথে দেখতে হলো? আমার বুকটা যে জ্বলে পুড়ে যাচ্ছে রে, আমি সহ্য করতে পারছি না। সোমারও বোধ হয় আর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। শুধু আমার মাথাটা টেনে ওর কাঁধে রেখে এক হাতে জড়িয়ে ধরলো আমায়। আমাকে
বাড়িতে পৌঁছে দিয়েও ও বাড়ি ফিরেছে। আমি আমাদের বাসায় না ঢুকে মেহেরাবদের বাসায় ঢুকলাম। আমার ধারণা ছিল সে বাসায় নেই, না থাকাটাও স্বাভাবিক ছিল, কিন্তু ভাবি যখন দরজা খুলে দিয়ে বলল, আরে পুষ্পিতা, কি ব্যাপার বলো তো? আজ তোমার বর আগে বাড়িতে ফিরলো, আবার তুমিও অনেক দিন পর এলে এই বাড়িতে। আমি তখন অবাক না হয়ে পারলাম না, কাঠিন্যতা লুকিয়ে হাসার বৃথা চেষ্টা করলাম। ভাবি আমাকে যাওয়ার জন্য জায়গা করে দিল। আমি কোন রকম ভদ্রতা দেখালাম না, দরজায় নকও করলাম না, সোজা চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। তিনি ল্যাপটপ নিয়ে বোধহয় কোনো কাজ করছিলেন। আমাকে দেখে তার মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না, একদম ভাবলেশীন। আমি সোজা কাজের কথায় চলে এলাম। বললাম, আপনার সঙ্গে আমার কথা আছে। তিনি ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে বললেন, বলো, শুনছি। কাজ রাখেন এখন। আমি তো শুনতে পাচ্ছি, তাই না? আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। ল্যাপটপ কেড়ে নিয়ে বিছানার এক সাইডে ফেলে বললাম, আপনার সমস্যা কি আমায় বলেন। তিনি বেশ শান্ত কণ্ঠে বললেন, কোনো সমস্যা তো নেই। সমস্যা না থাকলে এমন করছেন কেন? বিয়ের পর থেকে আমাকে ইগনোর করে যাচ্ছেন কেন? কি করেছি আমি? আপনাকে ভালোবাসা ভুল ছিল আমার? কখনো একটাবার খোঁজ নিয়েছেন আমার? কখনো জানতে চেয়েছেন আমি কেমন আছি, কি চাই? আস্তে কথা বলো, বাড়িতে মা ভাবি আছে। কেন আস্তে কথা বলবো? তারাও জানুক তাদের ছেলে কতটা দায়িত্ববান, তারাও শুনুক তাদের ছেলে ঘরে বউ রেখে রেস্টুরেন্টে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তিনি আমার কথার মাঝেই ঘরের দরজা আটকে দিলেন, বললেন, তুমি একটু শান্ত হও। আমি শান্ত হওয়ার বদলে আরো রেগে গেলাম। চিৎকার করে বললাম, শান্ত হব? আমি শান্ত হব? কিভাবে আমাকে শান্ত হতে বলেন আপনি? আপনার কোনো ধারণাই নেই কতটা কষ্ট আপনি আমাকে প্রতিটা মুহূর্তে দিয়ে যাচ্ছেন। নতুন করে এখন আবার ওই মেয়েটাকে যোগ করলেন। আর কত কষ্ট দেবেন আমাকে? কত কষ্ট দিলে আপনার শান্তি হবে? কে ওই মেয়ে আমাকে বলেন আপনি? কেন আপনি আমার সাথে এমন করছেন? আমাকে যদি মানতে এতই আপত্তি, তাহলে কেন বিয়ে করলেন? তখন কেন বলে দিলেন না আপনি আমাকে বিয়ে করবেন না? দয়া করে এইভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে আমাকে একেবারে মেরে ফেলেন। আমার দ্বারা আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আপনি তো আমার পুরো কথা শেষ হওয়ার পূর্বেই আচমকা তিনি আমাকে জড়িয়ে ধরলেন। বিষয়টা বুঝতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো। কথা বন্ধ হলেও এবার যেন আমার চোখ দিয়ে পানি বিসর্জন দিয়ে কথা বলতে লাগলো। কথা বন্ধ হলেও এবার যেন আমার চোখ পানি বিসর্জন দিয়ে কথা বলতে লাগলো। মেহরাব আমার মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না পুষ্প, ফুলের চোখে পানি মানায় না। আমি ছিটকে দূরে সরে গেলাম। তার একটুখানি আহ্লাদে তো আর আমার এতদিনের কষ্ট, রাগ, অভিমান সব মুছে যেতে পারে না। আমি কাঁদতে কাঁদতে বললাম, ফুলের চোখে পানি মানায় না? না সোনা। তাহলে কেন কাঁদান? আই এম সরি। সত্যি সরি? হ্যাঁ গো। কিসের জন্য? তোমায় কষ্ট দেওয়ার জন্য। কষ্ট তো আপনি আমাকে কম দেননি। কোন কষ্টের জন্য সরি বলছেন? সবগুলোর জন্য। আমি থম মেরে রইলাম। এত শত অভিযোগ থাকা সত্ত্বেও যেন কিছুই বলতে পারছিলাম না। সে আমার হাত টেনে ফের জড়িয়ে ধরলো। আমি এবার গলে গেলাম না। কঠিন স্বরে জিজ্ঞেস করলাম, এসব আহ্লাদ কেন দেখাচ্ছেন হঠাৎ? তুমি এমন কঠিন করে কেন প্রশ্ন করো? কারণ আপনি আমাকে এমন বানিয়েছেন। মেহেরাব চুপ করে রইল। আমি বললাম, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। আমাদের সম্পর্কটা অনেকটাই পরগাছার মতো আপনার কাছে। গলার কাটা হয়ে বিঁধে আছি তো, কোনো সমস্যা নেই। কথা দিচ্ছি আমি আপনার জীবন থেকে চলে যাব। তার আগে আমার শুধু কিছু প্রশ্ন আছে আপনার কাছে, সেগুলোর উত্তর চাই আমি। এরপর সময় মতো মুক্তি পেয়ে যাবেন। যদি মুক্তি না চাই? চাইবেন না কেন? বিয়ের দিন থেকে মুক্তি চেয়ে আসছেন, শুধু মুখে বলতে পারেননি এতদিন। আজ যা দেখলাম তা তো আর মুখে বলে দিতে হবে না। আমাদের দেখার আড়ালেও অনেক সত্য লুকিয়ে থাকে পুষ্প। ঠিক কোন সত্যটা আমার দেখার আড়ালে রয়েছে আমাকে বলতে পারবেন? রূপা আমার পূর্ব পরিচিত ছিল, আমার এক বন্ধুর খালাতো বোন। ওর ফোনেই আমি প্রথম রূপার ছবি দেখেছিলাম। ভালো লেগে গেছিল দেখে। প্রেম করার বয়স, সময় কোনোটাই এখন আমার নেই, আর না আছে তেমন কোনো ইচ্ছে। তাই পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম। ওর সাথে আলাদা কথাও হয়েছিল আমার। তখন বারবার জিজ্ঞেস করেছিলাম ওর অন্য কোথাও সম্পর্ক আছে কিনা, কিন্তু ও স্বীকার করেনি। কেন করেনি সেটাও জানি না। নিজের ইচ্ছেতেই বিয়েতে মত দিয়েছিল। পছন্দের মানুষটাকে পাবো তাই এক্সাইটেড ছিলাম, কিন্তু বিয়ের দিন যে আমার জন্য এমন কিছু অপেক্ষা করছিল আমি সেটা মোটেও আশা করিনি। রূপার পালিয়ে যাওয়া শুধু ওর পরিবারের জন্যই লজ্জাজনক ছিল না, আমার এবং আমার পরিবারের জন্যও অপমানজনক ছিল। ও যদি আমাকে একটাবারও বলতো যে ওর অন্য কোথাও সম্পর্ক আছে, তাহলে আমি কখনোই বিয়ের ব্যাপারে আগাতাম না। কিন্তু ও সেটা না করে অপমান করে গেল। এই বিষয়টা একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল আমাকে। যখন ওর ছোট বোনকে বিয়ের ব্যাপারে আমার মতামত জিজ্ঞেস করা হলো,
তখন আমি নাই বলতে গেছিলাম। ওই সময়ে তুমি বললে তুমি আমাকে ভালোবাসো। আমি অবাক হইনি। কেন জানো? আমার প্রতি তোমার রাগ, জেলাস এসব দেখে অনেক আগেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে তোমার মনে আমার জায়গাটা অন্যরকম, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করতাম। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমার এজ ডিফারেন্স। আমার কেমন আনইজি লাগতো যখন আব্বু তোমাকে বিয়ে করতে বলল। তখন আমি এমন একটা ঘোরের মাঝে ছিলাম যে কিছু বলতেও পারিনি। এইটুকু বলে সে থামলো। আমি চুপচাপ তার কথা শুনে যাচ্ছি। সে দম নিয়ে ফের বলা শুরু করলো, বিয়ে করে বাড়ি ফেরার পর মনে হলো তোমাকে বিয়ে করা আমার উচিত হয়নি। একদিকে রূপার এভাবে অপমান করে পালিয়ে যাওয়া, অন্যদিকে তোমাকে বিয়ে করা, সবকিছু নিয়ে আমার মন খুব বিক্ষিপ্ত ছিল। বারবার মনে হতো তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। নিজেকে অনেক ছোট অস্বস্তি হতো তোমার সামনে। আগের সেই সহজ স্বাভাবিক ব্যবহারও করতে পারছিলাম না। তুমি শুধু দেখেছো আমি তোমাকে এড়িয়ে গেছি, কিন্তু তুমি এটা দেখোনি যে আমি কতবার তোমার সাথে কথা বলতে গিয়েছি। তুমি এক বুক অভিমান নিয়ে রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেতে, আর আমি গভীর রাতে তোমার বুকে জড়িয়ে মাফ চাইতাম। অভিমানে তুমি নিজের বাড়িতে চলে গিয়ে ভাবলে হয়তো এখন আমি সুখেই আছি, কিন্তু তুমি দেখোনি যে প্রতিটা রাতে আমি কেমন ছটফট করেছি। তুমি দেখেছো আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি, কিন্তু তুমি এটা দেখোনি যে তোমার প্রতিটা পরীক্ষা শেষ হওয়ার আগেই আমি কলেজে গিয়ে দূরে অপেক্ষা করেছি। এত কিছুর পরও কখনো সরাসরি বলতে পারিনি আমার নিজের লুকায়িত কথাগুলো। নিজেকে অনেক বেশি অপরাধী মনে হতো তাই। কথাগুলো অবিশ্বাস্য শোনালেও তার চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে না মিথ্যা বলছে। মিথ্যা বলার কথাও তো নয়। সে আমাকে আরেকটু অবাক করে দিয়ে আমার দুহাত ধরে বলল, আজ যে মেয়েটাকে আমার সাথে দেখেছো ওর নাম লিজা, আমার কলেজ লাইফের ফ্রেন্ড। ওর হাজবেন্ড সিয়ামও আমার কলেজ লাইফের ফ্রেন্ড। আমরা ব্যাচমেট ছিলাম 3 জন। ওরা রিলেশন করে গত 2 বছর হবে বিয়ে করেছে, কিন্তু ইদানিং ওদের পরিমাণা হচ্ছে না। সিয়াম চাকরির সুবাদে চট্টগ্রাম থাকতো লিজাকে নিয়ে। ঝগড়া করে 1 সপ্তাহ হবে লিজা ঢাকায় চলে এসেছে। আমি বিয়ে করেছি এটা ওরা জানতো, কিন্তু তোমাকে তো দেখেনি, তাই চিনতে পারিনি। আজ দেখা করেছি সিয়ামকে নিয়ে কথা বলতে। আমরা ওখান থেকে বের হওয়ার পর অবশ্য বলে দিয়েছিলাম তুমি আমার বিয়ে করা বউ। ও তখনই তোমার সাথে আবার কথা বলতে চেয়েছিল, তোমার ভুল ভাঙতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। কেন জানো? আমি মুখে কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। সে মৃদু হেসে বলল, কারণ আমি জানতাম এ বিষয়ে কথা বলার জন্য হলেও তুমি আমার কাছে আসবে। হয়তো আমার ইগো বেশি, এজন্য হয়তো আমি যেচে তোমার কাছে যেতে পারিনি, নিজেকে তোমার সামনে প্রকাশ করতে পারিনি। তাই এই সুযোগটাও আমি হাতছাড়া করতে চাইনি। তাই সব কাজ রেখে এই সময়ে আমি বাসায় বসে আছি, শুধু তোমার অপেক্ষায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। সে আবার 2 হাতের পিঠে চুমু খেয়ে আমার দুগালে হাত রেখে বলল, আমি তোমাকে হারাতে চাই না পুষ্প, ভালোবাসি তোমাকে আমার প্রিয় ফুল। নিজেকে নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব হচ্ছিল না। ঠিকই কেঁদে ফেললাম এবার। সে আমাকে বুকে জড়িয়ে বলল, তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি আমি, সেজন্য আমি অনুতপ্ত। আমাকে তুমি ক্ষমা করে দাও ফুল। আমি কাঁদতে কাঁদতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আপনি খুব খারাপ, খুব। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না। সে হেসে বলল, তাই ঠিক আছে, ক্ষমা করতে হবে না। তোমাকে কষ্ট দেওয়ার অপরাধে তুমি না হয় আমার সাথে সারা জীবন থেকে শাস্তি দিয়ে যেও, আমি সেই শাস্তি মাথা পেতে নেব, তবু আমাকে ছেড়ে যেও না। কেন যাব না? আপনি তো চাইতেন আমি যেন চলে যাই। না, আমি এমনটা কখনোই চাইতাম না। তবে এটাও ভাবিনি যে এভাবে তুমি আমার মনে জায়গা করে নেবে। তোমাকে দেওয়া কষ্টগুলোই যে ভালোবাসা হয়ে আমার মনে জন্ম নেবে, এটা কে ভেবেছিল বলো? আপনি একটা খারাপ লোক। আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না তাতেই যেভাবে জড়িয়ে ধরে রেখেছো, ভালোবাসলে না জানি কি করতে। এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলেও সে আমাকে ছাড়লো না। আমি রাগ দেখিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললাম, ছেড়ে দিন আমাকে। এখন তার সেটা সম্ভব নয়। একবার যখন এবার হাত ধরেছি তখন মৃত্যুর আগে আর ছাড়ছি না। আমাকে এরপর আর কিছু বলার সুযোগ না দিয়েই গভীর চুমু এঁকে দিল আমার ওষ্ঠদয়ে। আমি গুটিয়ে গেলাম। শান্ত হয়ে গেল আমার রাগী অভিমানী মন। মিশে গেলাম তার বুকে। খুশিতে আনন্দে কাঁদতে কাঁদতে বললাম, আপনাকে ছেড়ে আমি কি করে থাকবো? ভালোবাসি তো আমি। ভালো তো আমিও বাসি। মৌনতা কাটিয়ে এবার পূর্ণতা দেই চলো সম্পর্কটাকে। আমি তার কথা না বুঝে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলল, বোঝনি? এই জন্যই বাচ্চা মেয়েদের বিয়ে করতে নেই, সব একদম হাতে কলমে শেখাতে হয়। ভালোবাসি ভালোবাসি শুধু মুখে বললেই হবে?
এতদিন মৌনতা পালন করে দুজন যে সম্পর্কটাকে অপূর্ণ রাখলাম সেটাকে পূর্ণতা দান করতে হবে না? এখনো বোঝনি? আমি দুদিকে মাথা নাড়ালাম। আসলেই বুঝতে পারিনি আমি। এবার সে ধৈর্য হারা হয়ে বলল, উফ, আর মুখে কিছু বলতে পারবো না। এরপর আমাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে যখন জানালা লাগিয়ে দিচ্ছিল তখন বুঝলাম মৌনতার বদলে পূর্ণতার মানে। এত লজ্জা আর ভয় লাগছিল, সেই সাথে অদ্ভুত একটা অনুভূতি আর আনন্দও লাগছিল। আনন্দ তো হবেই, অবশেষে মানুষটা যে আমাকে ভালোবাসলো। আজ তো পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমি। তার ভালোবাসার প্রতিটা ছোঁয়া, স্পর্শে এতদিনে জমায়িত মৌনতা একটু একটু করে ভাঙতে লাগলো। সব ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা এইভাবেই পূর্ণতা পাক। মৌনতা না আসুক কারো জীবনে। সমাপ্ত। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন, বেশি করে কমেন্ট এবং লাইক করুন, তাহলে পরবর্তী গল্পগুলো খুব তাড়াতাড়ি আসবে। Yeah.